এতক্ষণ আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে ফেনলের যে OH মূলক ছিল, এই OH মূলকের শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুটাই পার্টিসিপেট করছিল, শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুটাই পার্টিসিপেট করছিল। কিন্তু এখন যেটা আমরা আলোচনা করব ফেনলের বেনজিন বলয়ের বিক্রিয়া, অর্থাৎ OH মূলকের কোনো বিক্রিয়া হবে না, শুধুমাত্র তোমার বলয়ে বিক্রিয়া করবে। সেটা কীরকম বলছে, ফেনলের মধ্যে যদি আমরা ব্রোমিন জল যোগ করি, লাল রঙের ব্রোমিন ওয়াটার অ্যাড করি, তাহলে দেখা যাবে যে ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হবে এবং তার সাথে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল একটা সাদা রঙের অধক্ষেপ উৎপন্ন হবে, যেটাকে ছেঁকে পৃথক করলে বিশুদ্ধ ক্লাসাকার পদার্থ কিন্তু আমরা পাবো। ঠিক একইভাবে বলছে, দেখো ব্রোমিন জলের পরিবর্তে যদি আমরা ব্রোমিন কার্বন ডাইসালফাইড বা ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড মানে অর্থাৎ নন পোলার দ্রাবক যোগ করি, তখন কিন্তু তোমার অর্থব্রোমোফেনল আর প্যারাব্রোমোফেনল উৎপন্ন হবে এবং তাদের মধ্যে প্যারাব্রোমোফেনলটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হবে, যেহেতু স্টেরিক রিপালশন বা বিকর্ষণজনিত বাধা কারণে প্যারা আইসোমারের পরিমাণটা অনেক বেশি হবে। এখন এখানে যেটা বোঝে দেখো, ফেনল জলীয় দ্রবণে আয়নিত হলে তোমার ফেনক্সাইড আয়ন উৎপন্ন হয়, যে ফেনক্সাইড আয়ন রেজোনেন্সের ফলে যখন পাই বন্ডের সাথে রেজোনেন্স দেখায়, সেই রেজোনেন্সে যদি আমরা খেয়াল করে দেখি, সেখানে দেখা যাচ্ছে যে অর্থ এবং প্যারা পজিশানটা ঋণাত্মক আধানগ্রস্ত এবং ও পজিশানটা ঋণাত্মক আধানগ্রস্ত। জল যেহেতু ধ্রুবীয়, ধ্রুবীয় দ্রাবকে ধ্রুবীয় অণু স্থায়িত্ব অর্জন করতে পারে। কে ধ্রুবীয় অণু? ফেনক্সাইড আয়ন। কীভাবে স্থায়িত্ব অর্জন করতে? রেজোনেন্সের মাধ্যমে। এইরূপ রেজোনেন্স ঘটার ফলে দেখো একসাথে দুটো অর্থ পজিশান এবং প্যারা পজিশান তোমার ঋণাত্মক আধানগ্রস্ত হচ্ছে, অর্থাৎ একটা ইলেকট্রোফাইল শুধুমাত্র একটা পজিশানে আসবে না, এই বাকি তিনটে পজিশানেই কিন্তু আসতে পারবে। কিন্তু কার্বন ডাই সালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে যেহেতু ওরা নন পোলার, ফেনক্সাইড আয়ন তৈরি হতে পারবে না। এই ফেনক্সাইড আয়ন তৈরি হতে পারছে না বলেই তোমার ওই বেঞ্জিন বলয়ে পাই ইলেকট্রন ঘনত্ব তত বেশি করে বৃদ্ধি করতে পারছে না, অর্থাৎ বেঞ্জিনের তোমার বেঞ্জিনের পাই ইলেকট্রনের সাথে ফেনলের OH মূলকের লোন পেয়ার রেজোনেন্সে যেতে পারছে না। শুধুমাত্র OH মূলক তার প্লাস আই প্রভাবের দ্বারা হয় অর্থ অথবা প্যারা পজিশানটাকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করার ফলেই শুধুমাত্র অর্থ অথবা প্যারা পজিশানে বিআর মূলক প্রবেশ করে অর্থব্রোমোফেনল এবং প্যারাব্রোমোফেনল তৈরি করছে। এই জায়গায় বলছে যদি ব্রোমিনের মতো আমরা ক্লোরিন জল যোগ করি, তাহলে 2,4,6 ট্রাইক্লোরোফেনল উৎপন্ন হবে। এটাও সাদা ক্লাসাকার কঠিন পদার্থ, অধক্ষিপ্ত হবে। আর তাহলে ডিফারেন্সটা কি? ব্রোমিন জলের বর্ণ হচ্ছে লাল আর ক্লোরিন জলের বর্ণ হচ্ছে তোমার হালকা সবুজাভ হলুদ বর্ণের হয়ে থাকে। তুমি সাদাই ধরো, বর্ণহীনই ধরো, তাহলে বর্ণহীন থেকে সাদা বর্ণের কিন্তু অধক্ষেপ ওখানে আমরা পাবো। নাইট্রেশন বলছে, ফেনলের নাইট্রেশনটা একটু ভালো করে শুনবো, মোস্ট ইম্পর্টেন্ট। ফেনলের নাইট্রেশন, যে ফেনলের OH মূলক যেহেতু তোমার ইলেকট্রন বিকর্ষীমূলক, অর্থাৎ বেঞ্জিন বলয়ের দিকে তার প্লাস আর প্রভাব এবং প্লাস আই প্রভাবের জন্য ইলেকট্রন ঘনত্বকে অধিক মাত্রায় ঠেলে দেয়, ফলে বলয়ে ইলেকট্রন ঘনত্ব অধিক মাত্রায় বৃদ্ধি পায়। এখন বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব অধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার ফলে বেঞ্জিন বলয়টা অতীব সক্রিয় হয়ে ওঠে। এখন যদি এর মধ্যে একটা তীব্র জারক পদার্থ নাইট্রিক অ্যাসিড দিই, তাহলে সেখানে পলিনাইট্রেশন অর্থাৎ অর্থ মেটা প্যারা একসাথে সব জায়গাতে নাইট্রোমূলক প্রবেশ করতে পারে, এমনকি বেঞ্জিন বলয়ের জারণও ঘটে যেতে পারে। এই অসুবিধা দূর করার জন্য আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডের পরিবর্তে লঘু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। লঘু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে অর্থনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল উৎপন্ন হয় এবং তার সাথে পলিনাইট্রেশনও কিন্তু সামান্য পরিমাণে হয়, কিন্তু প্যারানাইট্রোফেনলটাও মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হয়। কিন্তু আমরা যে পরিমাণ ফেনল ব্যবহার করি তার থেকে এর প্যারানাইট্রোফেনলের প্রোডাকশান অত্যন্ত কম, আর অর্থনাইট্রোফেনলের প্রোডাকশানটা আরও কম। এই অসুবিধা দূর করার জন্য আমাদের একটা বিকল্প রাস্তা নেওয়া হয়। সেটা কি? ফেনলকে বলছি আমরা নাইট্রাস অ্যাসিড NaNO2 আর ডাইলুট HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাড করা হয়, করলে প্যারানাইট্রোসোফেনল এই যৌগের নাম হচ্ছে নাইট্রোসোফেনল, যেটাকে যদি আমরা লঘু নাইট্রিক অ্যাসিড দ্বারা পরের ধাপে জারিত করে দিই, তাহলে প্যারানাইট্রোফেনল, এবং এটা প্রচুর পরিমাণে কিন্তু আমরা পাবো। নেক্সট যেটা বলছে দেখো,
প্যারানাইট্রোফেনল, সরি এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এটা H2SO4 হবে। হ্যাঁ, যদি আমরা ফেনলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড 100°C তাপমাত্রায় দিই, অর্থো হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, প্যারা হাইড্রক্সি বেঞ্জিন সালফোনিক অ্যাসিড দুটোই উৎপন্ন হবে। এবার তারপরে বলছি যদি আমরা সালফোনিক অ্যাসিড মূলক হচ্ছে ইলেকট্রন আকর্ষণমূলক, বেঞ্জিন বলয়ের সক্রিয়তাকে হ্রাস করে দেয়, তাহলে এরপরে যদি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডে হিট করি তাহলে তখন কিন্তু বেঞ্জিন বলয়ের আর তোমার কি বলে জারণ ঘটার কোনো সম্ভাবনা থাকে না। আর তখন ওই সালফোনিক অ্যাসিড মূলকগুলোকে এইখানে হটিয়ে দিয়ে এবং দুটো অর্থ এবং প্যারা পজিশানে নাইট্রোমূলক প্রবেশ করে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড উৎপন্ন করে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের অলরেডি পরীক্ষায় দুবার পড়েছে, তোমাদের বেলাতেও পড়তে পারে। এরপরে যেটা বলছে দেখো সালফোনেশন, ফেনলকে যদি আমরা সালফোনেশন ঘটাই গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা 100°C তাপমাত্রায় যদি আমরা সালফোনেশন ঘটাই তাহলে প্যারাফেনল সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, প্যারাফেনল সালফোনিক অ্যাসিড। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা 20°C তাপমাত্রায় বিক্রিয়া ঘটাই তাহলে অর্থোফেনল সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। এই অর্থোফেনল সালফোনিক অ্যাসিডকে যদি পুনরায় উচ্চ তাপমাত্রায় মানে 100°C তাপমাত্রার উপরে নিয়ে যাওয়া যায় তাহলে প্যারা আইসোমারটা পুনর্বিন্যাস পদ্ধতির মাধ্যমে প্যারাফেনল সালফোনিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের রিয়াকশান সিকোয়েন্স, ওটা একটু মনে রাখতে হবে। উচ্চ তাপমাত্রায় তোমার প্যারাফেনল সালফোনিক অ্যাসিড আর কম তাপমাত্রায় অর্থোফেনল সালফোনিক অ্যাসিড, যে অর্থোফেনল সালফোনিক অ্যাসিডকে আবার উত্তপ্ত করলে প্যারাফেনল সালফোনিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এরপরে যেটা বলছি দেখো ফিডেলক্রাফট বিক্রিয়া। ফিডেলক্রাফট বিক্রিয়া আমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসেছি, যে অ্যারোমেটিক যৌগকে আমরা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকিল হ্যালাইড সহযোগে উত্তপ্ত করলে বেঞ্জিনের একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, এটাকে আমরা ফিডেলক্রাফট বিক্রিয়া বলছিলাম। এখন অ্যারোমেটিক যৌগটা নেওয়া হচ্ছে ফেনলকে আমরা নিয়েছি অ্যালকিল হ্যালাইড মানে মিথাইল ক্লোরাইড, সেখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালে যেহেতু OH মূলক অর্থপ্যারা নির্দেশক, তাই অর্থ পজিশানে একটা মিথাইল মূলক প্রবেশ করবে, প্যারা পজিশানে একটা মিথাইল মূলক প্রবেশ করবে, তাহলে এর নাম হচ্ছে প্যারাক্রেসল আর এর নাম হচ্ছে অর্থোক্রেসল। প্যারাক্রেসল মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন করবে, কারণ এখানে স্টেরিক রিপালশান বা বিকর্ষণজনিত বাধার পরিমাণটা অনেক কম। এবার এখানে একটা ছোট্ট প্রশ্ন দেওয়া হয়েছে, বলছে ফেনলের ফিডেলক্রাফট বিক্রিয়া ঘটানোর সময় অতিরিক্ত পরিমাণে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ব্যবহার করা হয় কেন বা করতে হয় কেন। এখানে যদি আমরা দেখি ফেনলের অক্সিজেন পরমাণুতে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার যোজন কক্ষে মোট 6টি ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম 3 নম্বর শ্রেণী বা গ্রুপ 13 এলিমেন্ট হওয়ার জন্য যোজন কক্ষে 3টে ইলেকট্রন আর 3টে ক্লোরিন সমযোজী বন্ধনের জন্য মোট 6টা ইলেকট্রন, তাহলে অক্টেট ঘাটতি, অর্থাৎ লুইস অ্যাসিড মানে অক্সিজেন থেকে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণ করে এরকম একটা বন্ধন গঠন করে ফেলবে। এইরূপ বন্ধন গঠন করার ফলে দেখো 1 মোল ফেনলের সাথে 1 মোল অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে গেছে। এবার তুমি যদি সমমোল পরিমাণ ফেনল এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করো তাহলে কিন্তু তোমার ফিডেলক্রাফট বিক্রিয়া হবে না। ফিডেলক্রাফট বিক্রিয়া ঘটাতে গেলে তোমাকে অতিরিক্ত পরিমাণে, অর্থাৎ যত পরিমাণ তুমি ফেনল নেবে তার দ্বিগুণ সংখ্যক অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। অর্থাৎ ফেনলের ফিডেলক্রাফট বিক্রিয়া ঘটাতে গেলে আমাকে অতিরিক্ত পরিমাণে বা যে পরিমাণ ফেনল ব্যবহার করেছি তার দ্বিগুণ সংখ্যক পরিমাণ আমাকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। নেক্সট যেটা বলছে দেখো ডাফ রিয়াকশান। ডাফ রিয়াকশানটা কি, স্যালিসালডিহাইড তৈরি করার একটা উৎকৃষ্ট পদ্ধতি। এখানে তোমার প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড তৈরি হওয়ার প্যারা আইসোমার তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কি করে তৈরি করব আমরা, ওই যে ফেনলকে যদি আমরা হেক্সামিথিলিন টেট্রামিন, আমি নামটা এখানে লিখে দিয়েছি, হেক্সামিথিলিন টেট্রামিন, বোরিক অ্যাসিড এবং গ্লিসারল সহযোগে উত্তপ্ত করি তাহলে অন্তর্বর্তী একটা ইমিন যৌগ তৈরি হয়। এই অন্তর্বর্তী ইমিন যৌগকে যদি আমরা HCl দ্বারা অম্লায়িত করে স্টিম পাতন করি, স্টিম পাতন মানে হচ্ছে জলের সাথে মিশিয়ে বাষ্পীভূত করে সেই বাষ্পটাকে কালেকশান করে শীতল করে তরলে রূপান্তরিত করা, তাহলে স্টিম পাতন করলে আমরা বিশুদ্ধ অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাবো। এই রিয়াকশানটাই বিজ্ঞানী ডাফ ডেভেলপ করেছিলেন, তাই তার নাম অনুযায়ী এটাকে আমরা ডাফ রিয়াকশানও বলে থাকি বা ডাফ রিয়াকশান বলি। কাপলিং বিক্রিয়া মানেই বোঝা যাচ্ছে একটার সাথে আর একটা কাপেল করে যাওয়া বা জুড়ে যাওয়া। ফেনল তার সাথে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড,
অলরেডি আমরা হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যারিনস পড়ার সময় বা ফেনল প্রস্তুতির সময় বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতি জেনেছি। তোমার অ্যানিলিনের মধ্যে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট এবং ডাইলুট HCl দিলেই কিন্তু ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এবার বলছে ওই যে ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে তার সাথে যদি ফেনলের বিক্রিয়া ঘটাই 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তোমার সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিত অর্থাৎ পিএইচ ইকুয়াল টু 8 থেকে 9, অর্থাৎ ক্ষারীয় পিএইচ, মানে দ্রবণটাকে ক্ষারীয় হতেই হবে। দ্রবণটা ক্ষারীয় না হলে কিন্তু এই রিয়াকশান হবেই না। এই রিয়াকশান তোমরা ক্লাস 12-এ যারা পড়ছো তোমাদের প্র্যাকটিক্যালে আছে, প্র্যাকটিক্যালে তোমরা করার সুযোগ এটা পাবে। এবার বলছে দেখো এদের মধ্যে বিক্রিয়া হওয়ার ফলে মানে এই অ্যাকচুয়ালি N2 মানে কি N ট্রিপল বন্ড N, আর তার সাথে এখানে একটা পিএইচ। এবার বলছে এই ফেনোলিক ওইচের এই কার্বনের সাথে জুড়ে যায়, আর তার সাথে তোমার অক্সিজেনটা এরকম -Na+, কারণ OHটা যেহেতু ক্ষারীয় মাধ্যম থাকে সেটা O-Na+ হিসাবে থাকে, আর এই O-Na+ হিসাবে থাকে বলেই এর বর্ণ কিন্তু কমলা রঙের হয়ে থাকে। এবার যদি তুমি এটাকে অ্যাসিড দিয়ে অম্লায়িত করো তখন এটা কিন্তু হয়ে যায় OH, যেই OH হয়ে গেল তখন ওর কমলা বর্ণটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ ক্ষারীয় মাধ্যমেই ওই কমলা বর্ণটা এক্সিস্ট করে, অ্যাসিড মাধ্যমে এক্সিস্ট করে না। ঠিক একইভাবে যদি যে ফেনলটা নিয়েছিলাম তার বলছে যদি প্যারা পজিশানটা এখানে বলছে যেমন প্যারা কাপলিং হয়েছে, মানে ওইচের সাপেক্ষে প্যারা পজিশান হয়েছে, ওই জন্য বলছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন যা সোডিয়াম লবণ। এবার বলছে যদি প্যারা পজিশান এই প্যারা আইসোমারের সাথে সাথে সামান্য পরিমাণে অর্থ আইসোমারটাও তৈরি হয়, কিন্তু অর্থ আইসোমারের সাথে স্টেরিক রিপালসান কাজ করে বলে তার পরিমাণটা তুলনামূলকভাবে কম হয়। কিন্তু যদি যৌগটাতে আগে থেকে প্যারা পজিশানটা ব্লকড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্যারা পজিশানে কাপলিং বিক্রিয়া না ঘটে অর্থ পজিশানে কাপলিং বিক্রিয়া ঘটবে। এবার যদি দেখা যায় যে ফেনলের অর্থ এবং প্যারা দুটো পজিশানে ব্লক হয়ে থাকে তাহলে সেখানে কাপলিং বিক্রিয়া ঘটার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার যেটা বলছি দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম আমরা পড়ব, কোলব স্মিথ বিক্রিয়া। কোলব KOLBE, কোলব স্মিথ বিক্রিয়া, দুজন বিজ্ঞানী কোলব এবং স্মিথ তারা এটাকে ডেভেলপ করেছিলেন। বলছে সোডিয়াম ফেনক্সাইড আয়নকে কার্বন ডাইঅক্সাইড সহযোগে 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 থেকে 6 বা 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে যদি বিক্রিয়া ঘটানো হয় সোডিয়াম স্যালিসাইলেট আয়ন উৎপন্ন হয়, যেটাকে আমরা ডাইলুট HCl দ্বারা অম্লায়িত করলে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড পাবো। অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করার একটা উৎকৃষ্ট রাস্তা হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া। এর রিয়াকশান মেকানিজমটা ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হবে। কীরকম, ওই ফেনক্সাইড আয়ন ব্যাকবন্ডিং করে এলো, তারপরে এইটা খুলে গিয়ে কার্বন ডাইঅক্সাইডকে হিট করলো, এটা খুলে এইখানে চলে গেল, যাওয়ার ফলে এরকম একটা অন্তর্বর্তী 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হয়। এই 6 মেম্বার সাইক্লিক দেখো 1 2 3 4 5 6 মেম্বার একটা সাইক্লিক ট্রানজিশন স্টেট, সেখানে Na+ আয়নটাও একটা পার্ট হিসাবে অবস্থান করছে। এখান থেকে যেটা তৈরি হয়ে যায় তোমার এই একটা যৌগ, সেই যৌগটা পরে হাইড্রোজেনটা ব্যাক করে গিয়ে OH হয়ে যায়, আর তার সাথে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হচ্ছে, যেটাকে অম্লায়িত করা হচ্ছে, করলেই স্যালিসাইলিক অ্যাসিডটা তৈরি হচ্ছে। এবার বলছে যখন আমরা সোডিয়াম ফেনক্সাইড ব্যবহার করছি তখন কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা ফেনলের সাপেক্ষে বা OH মূলকের সাপেক্ষে অর্থ পজিশানে প্রবেশ করছে, কিন্তু সোডিয়াম স্যালিসাইলেটের পরিবর্তে যদি আমরা পটাশিয়াম স্যালিসাইলেট অর্থাৎ ফেনলের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দিলে সোডিয়াম স্যালিসাইলেট আর পটাশিয়াম হাইড্রক্সাইড দিলে পটাশিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হচ্ছিল, তাহলে সেক্ষেত্রে যে ইন্টারমিডিয়েটটা বা ট্রানজিশন স্টেটটা তৈরি হচ্ছে সেখানে একটা পটাশিয়াম আয়ন এই জায়গায় অবস্থান করছে। কিন্তু পর্যায় সারণীর উপর থেকে নিচে নামলে উপরে সোডিয়াম, তার নিচে পটাশিয়াম। এখন সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকার অনেক বড় হওয়ার জন্য এই জায়গায় কিন্তু পটাশিয়ামকে জায়গা দিতে পারবে না। তাহলে কোথায় দেবে? তখন বলছে দেখো এই O- ব্যাক করলো এইখানে, তারপরে এটা ব্যাক করলো এইখানে, এইটা এসে এই কার্বনটাকে ধরলো। অর্থাৎ প্যারা পজিশানে যখন তৈরি হবে এই দূরত্বটা, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা বেড়ে যাওয়ার জন্য এই জায়গাটা অনেকটা বড় হয় এবং সেই বড় জায়গায় পটাশিয়াম প্লাস আয়নটাকে জায়গা দিতে পারে, বা তখন প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে তৈরি হবে। অর্থাৎ সোডিয়াম ফেনক্সাইড ব্যবহার করলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, আর
পটাশিয়াম ফেনক্সাইড ব্যবহার করলে প্যারাহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হবে। এই যে আমরা অর্থোহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিডটা পেলাম, এই স্যালিসাইলিক অ্যাসিডের প্রচুর ব্যবহার আছে। সেই ব্যবহারগুলো কি দেখো, স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অর্থাৎ CH3 CH3 এটাকে বলছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করি, তাহলে দেখা যাচ্ছে যে এইচটা অ্যাসিটাইলেশন করবে, অর্থাৎ এই এইচটা হটে গিয়ে এখানে একটা অ্যাসিটাইল মূলক প্রবেশ করবে। এই যে যৌগটা তৈরি হয়েছে এটাকে বলা হয় অ্যাসপিরিন। অ্যাসপিরিনের নাম আমরা শুনেছি তোমার অ্যানালজেসিক অর্থাৎ বেদনানাশক হিসাবে, এবং তার সাথে বডি টেম্পারেচার কমায়, সেই জন্য একে অ্যান্টিপাইরেটিক ড্রাগও বলা হয়, এবং জ্বর নিরাময় করে, হৃদরোগ চিকিৎসায় অর্থাৎ রক্তের তঞ্চন প্রতিরোধ করে। সেই জন্য বর্তমান কোভিড পরিস্থিতিতে জ্বর থাকলে তোমার বা যাদের হার্টের সমস্যা হচ্ছে, রক্ত যাতে ক্লট করে না যায় সেই জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধও কিন্তু করোনা পেশেন্টদের দেওয়া হচ্ছে। তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডস উপস্থিতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে স্যালিসাইলিক অ্যাসিডকে উত্তপ্ত করলে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন যখন আমরা তোমার ওই প্রত্যহিক জীবনে রসায়ন বলে একটা আমাদের অধ্যায় আছে, সেখানে যখন পড়বো সেই অ্যাসপিরিন কিন্তু সেখানে আবার আসবে। দেখো, জ্বর নিরাময় করে, হৃদরোগের চিকিৎসায় রক্ততঞ্চন বিরোধী পদার্থ হিসাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। এ তো গেল অ্যাসিটাইলেশনের ফলে। এবার বলছে দেখো, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি ফেনল মিশিয়ে POCl3 অর্থাৎ ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড বিক্রিয়া ঘটানো হয়, তখন তাহলে বলছে OH মূলক পার্টিসিপেট করে না, কারণ OH মূলকে তো এস্টারিফিকেশান হয় না। কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সাথে ফেনল বিক্রিয়া করে তোমার ফিনাইল স্যালিসাইলিক অ্যাসিডের ফিনাইল স্যালিসাইলেট উৎপন্ন হয়, যার বাণিজ্যিক নাম হচ্ছে স্যালল। এটা গলার ইনফেকশানে গার্গেল করতে এই স্যালল কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমি লিখে দিয়েছি, গলার ইনফেকশানে বা গার্গেল করতে ব্যবহার করা হয়। এবার বলছে ফেনলের মধ্যে যদি আমরা একটুখানি এটাকে নামাবো, ফেনলের মধ্যে যদি আমরা মিথাইল অ্যালকোহল ও গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে আমরা ফেনল ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড, এবার মিথাইল অ্যালকোহল গাঢ় সালফিউরিক এস্টারিফিকেশান ঘটানো হচ্ছে, তার মানে এই হাইড্রোজেনটা সরে গিয়ে একটা মিথাইল মূলক এখানে প্রবেশ করেছে। দেখো, তাহলে এই যৌগের নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। এই মিথাইল স্যালিসাইলেটের আরেকটা নাম হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন। এই অয়েল অফ উইন্টার গ্রিন মানে উইন্টার গ্রিন তেলের মতো একদম গন্ধ এবং বর্ণটা হওয়ার কারণে একে অয়েল অফ উইন্টার গ্রিনও বলা হয়। তবে এর গা হাতে মালিশ করলে বা ব্যথা বেদনা হলে এই তেল দিয়ে যদি মালিশ করা হয় বা অয়েল অফ উইন্টার গ্রিন দিয়ে যদি আমরা রাব করি বা ঘষে থাকি, তাহলে সেই ব্যথার বেদনার উপশম হবার সম্ভাবনা কিন্তু আছে। এর পরে যেটা বলছে দেখো, রাইমার-ট্রিম্যান রিয়াকশান, সেটা কীরকম? ফেনলকে যদি আমরা ক্লোরোফর্ম CHCl3 এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমরা এই একটা লবণ উৎপন্ন হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা আমরা পাবো অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাবো, তবে তার সাথে বাই প্রোডাক্ট হিসাবে প্যারা আইসোমারটাও খুব সামান্য পরিমাণে পাবো। তবে প্যারা আইসোমারের পরিমাণটা অত্যন্ত কম হওয়ার জন্য এখানে লেখা হচ্ছে না, শুধুমাত্র অর্থ আইসোমারটাকেই লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি রাইমার-ট্রিম্যান বিক্রিয়ায় যে ঘটনাটা ঘটে, প্রথমে বলছে তোমার ফেনলের সাথে বিক্রিয়া হলে এই একটা অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয়, যে অন্তর্বর্তী যৌগটা পুনরায় অ্যাসিড দ্বারা অম্লায়িত করে দিলে অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড কিন্তু উৎপন্ন হয়। এর মেকানিজমটা কি বলছে দেখো, এর মেকানিজম যেটা বলছে দেখো, এই এইচ মানে ক্লোরোফর্ম, যে OH মূলক দ্বারা ওই ক্লোরোফর্মের হাইড্রোজেনটা ট্র্যাপ হয়ে গিয়ে তোমার এই একটা অ্যানায়ন তৈরি হয়। তারপরে যেটা বলছে এই একটা ক্লোরিন পরমাণু স্বতঃস্ফূর্তভাবে ওখান থেকে খুলে বেরিয়ে চলে যায়, অর্থাৎ Cl- হিসাবে। যেই Cl- হিসাবে বেরিয়ে চলে গেল, তাহলে কার্বনের মাথায় মাইনাস চার্জ তো আছে, তার সাথে দুটো ক্লোরিন আছে, এই মাইনাস চার্জটাকে এরকম দুটো ইলেকট্রন দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ সেই যৌগটা এখানে লেখা হয়েছে এইভাবে। এটাকে বলা হচ্ছে তোমার ডাইক্লোরোকার্বিন।
অর্থাৎ এই কার্বিনে কার্বন পরমাণু যোজন কক্ষে মোট 6টা ইলেকট্রন আছে, কারণ কার্বনের এখানে দুটো আর দুটো ক্লোরিনের সাথে দুটো ইলেকট্রন ঘাটতি আছে, কারণ 4টের মধ্যে এই দুটো আর বাকি যে কার্বনের তো যোজন কক্ষে মোট 4টে ইলেকট্রন থাকে, 4টের মধ্যে দুটো এরকম লোন পেয়ার হয়ে পড়ে আছে আর দুটো ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে গেছে, তার মানে একটা বন্ধনের জন্য দুটো, এই বন্ধনের জন্য দুটো, তাহলে টোটাল হয়ে যাচ্ছে তোমার 6টা। এখন অক্টেট পূর্তি হতে দুটো ইলেকট্রন ঘাটতি থাকার জন্য ও ইলেকট্রনকে খুঁজবে, আর ইলেকট্রনকে যারা খোঁজে তাদেরকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল। সেই জন্য দেখো আমি এখানে ইলেকট্রোফাইল কথাটা বলে দিয়েছি। ডাইক্লোরোকার্বিন কিন্তু ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। একবার পরীক্ষায় আমাদের প্রশ্ন এরকম এসছে যে রাইমার-টিমান বিক্রিয়ায় অ্যাটাকিং ইলেকট্রোফাইল কোনটি, বলে 3-4টে এরকম অপশান তুলে দিয়েছে। ডাইক্লোরোকার্বিন আরও ঘুরিয়ে ফিরে 2-3টে অপশান ওখানে দিয়েছিল, তাহলে তোমাকে সেইটা কিন্তু বলতে হবে ডাইক্লোরোকার্বিন, বা এমসিকিউ থাকলে সেটাকে ওইভাবে ইন্ডিকেট করতে হবে। মেকানিজমটা এখানে কী বলছে দেখো, যখনই তোমরা ফেনলের মধ্যে ক্ষার দেবে, এইচটা চলে গিয়ে ফেনক্সাইড আয়ন তৈরি হবে। এবার ওই ফেনক্সাইড আয়ন ব্যাক বন্ডিং করবে, ব্যাক বন্ডিং করলে অর্থ পজিশনে ক্লোরিনটা গিয়ে খুলে কার্বনে মারবে, কার্বন মারলে কার্বনটা মাইনাস হয়ে গেল এবং দুটো ক্লোরিন যেমন ছিল তেমন থেকে গেল। অর্থ পজিশনে আগে থেকেই তো একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটাকে আমরা এইভাবে দেখিয়েছি। এবার বলছে ওই হাইড্রোজেনটা যখন ব্যাক করবে এটা খুলে গিয়ে মাইনাস হয়ে যাবে। দেখো প্রথমে বলছে -H+, প্রথমে হাইড্রোজেনটা ভেঙে H+ বেরোলো, সেই H+টা আবার এই নেগেটিভ চার্জযুক্ত কার্বনের সাথে যুক্ত হয়ে গেল। এই যে দেখো -H+ H+, দুটো একসাথে দেওয়া হয়েছে, যাতে একবার প্রোটন বেরোচ্ছে, পরে আবার প্রোটন এই কার্বনের সাথে যুক্ত হয়ে দেখো CHCl2 উৎপন্ন হয়েছে। এবার বলছে দেখো এই যে CHCl2 উৎপন্ন হয়েছে, যদি আমরা ওর মধ্যে ক্ষার দিই, ক্ষার দেবো কি, রিয়াকশান মিডিয়ামটা তো ক্ষারীয় মাধ্যমেই সম্পন্ন করা হচ্ছে, তখন এই দুটো যে ক্লোরিন ছিল, দুটো ক্লোরিনই তোমার OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। আবার এটাও আমরা শিখেছি যে একটা কার্বনে দুটো OH মূলক একসাথে থাকতে পারে না, অত্যন্ত অস্থায়ী হয়, সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে এখনও জল খুলে বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে তোমার অ্যালডিহাইডটা তৈরি হবে। তাহলে এই যে অ্যানায়নটা তৈরি হয়েছে ওটাকে অম্লায়িত করলেই আমরা ফেনলটা পেয়ে যাব, অর্থাৎ প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইডটা আমরা এইভাবে প্রস্তুত করতে পারবো। এখানে একটা মজার বিষয় যেটা হচ্ছে দেখো, আমরা উপরের বিক্রিয়া আমরা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ক্লোরোফর্ম, মানে CHCl3। এখন ক্লোরোফর্মের পরিবর্তে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড এবং 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করি, তখন বলছে আর অ্যালডিহাইড মূলক আসবে না, অ্যালডিহাইড মূলকের পরিবর্তে তোমার কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড, অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আমরা পাবো। এর মেকানিজমটা তোমরা নিজেরা চেষ্টা করবে। সেখানে যেমন তোমার CHCl2 আসছিলো, এখানে দেখো CCl3, তার ফলে কী হবে, যখনই তুমি এখানে এই সোডিয়াম হাইড্রক্সাইড দেবে, একটা কার্বন অর্থাৎ একটা কার্বনের 3টে OH মূলক একসাথে এসে প্রবেশ করবে। এবার একটা কার্বনে দুটো OH মূলক কখনো থাকতে পারছে না, তাহলে 3টে OH মূলক থাকা সম্ভব নয়, সেই জন্য এইটা এখানে এরকম ব্যাক করবে, করে এই মূলকটা খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে ওই মূলকটা খুলে যেই বেরিয়ে চলে গেল, দেখো একটা কার্বনের C ডাবল বন্ড O, তার সাথে আর একটা OH, মানে এই কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ রাইমার-টিমান বিক্রিয়ায় ক্লোরোফর্মের পরিবর্তে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি, তাহলে স্যালিসালডিহাইডের পরিবর্তে আমরা কিন্তু স্যালিসাইলিক অ্যাসিডটা পাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইমার-টিমান রিয়াকশান, 1 বছর ছাড়া ছাড়া কিন্তু আমাদের পরীক্ষায় আসে। গ্যাটারম্যান রিয়াকশান, এই গ্যাটারম্যান রিয়াকশান কিন্তু আমরা ক্লাস 11-এ অর্গানিকে পড়ে এসেছিলাম। সেখানে বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইড বানিয়েছিলাম, এখানে বলছে ফেনল থেকে ফেনলের অ্যালডিহাইড যৌগ একটা বানাবো। কীরকম রিয়েজেন্ট কি, HCN, হাইড্রোজেন সায়ানাইড এবং তার সাথে HCl, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড সহযোগে যদি আমরা বিক্রিয়া ঘটাই, অন্তর্বর্তী একটা ইমিন যৌগ তৈরি হয়, অর্থাৎ CH ডাবল বন্ড NH, এটাকে ইমিন বলে। এই ইমিন যৌগটাকে যদি আমরা জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে মাঝখান থেকে এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এটা CHO উৎপন্ন হয়, অর্থাৎ প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড যৌগটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়। এইটা বিজ্ঞানী গ্যাটারম্যান ডেভেলপ করেছিলেন, তাই তার নাম অনুযায়ী এটাকে গ্যাটারম্যান বিক্রিয়া বলা হয়। এর পরে যেটা বলছে দেখো, ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া। এই ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়াটা বিজ্ঞানী ল্যাডেরার আর মানেসে দুজনে মিলে ডেভেলপ করেছিলেন, ল্যাডেরার আর মানেসে। এই সেই জন্য এটাকে ল্যাডেরার মানেসে বিক্রিয়াও বলা হয়ে থাকে। কীরকম,
বলছে ফেনলের সাথে ফর্মালডিহাইড মানে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ নেওয়া হবে, নিয়ে সেটাকে যদি আমরা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া ঘটাই, পরে যদি অম্লায়িত করি, অথবা ফর্মালডিহাইড নিলাম, ওই ফর্মালডিহাইডটাকে আমরা CH2 ডাবল বন্ড ও, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, তাই ফেনলের ব্যাক করলে এটা এখানে আসে আর পাই বন্ডটা খুলে গিয়ে এই কার্বনে হিট করে, ওইভাবে রিয়াকশানটা কিন্তু ঘটে। এখন বলছে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তাহলে পরে অম্লায়িত করতে হবে, আর যদি ডাইরেক্ট অ্যাসিড মাধ্যম ব্যবহার করি তাহলে পরে অম্লায়িত করার দরকার নেই। এই জন্য বলছে ফেনলের সাথে ফর্মালডিহাইড মিশিয়ে আম্লিক বা ক্ষারীয় মাধ্যমে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে যেটা উৎপন্ন হচ্ছে প্যারাহাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল বা অর্থোহাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল উৎপন্ন হয়। প্যারাহাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে উৎপন্ন হয়। এই প্যারাহাইড্রক্সি বেনজাইল সেই মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, কারণ হচ্ছে তোমার সেই স্টেরিক হিন্ডেন্স মিনিমাইজ করার জন্য প্যারাহাইড্রক্সি বেনজাইলডিহাইডটাই অধিক পরিমাণে উৎপন্ন হবে। এবার বলছে দেখো যে ফর্মালডিহাইডের পরিমাণ যদি আমরা বেশি নিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে যে প্যারাহাইড্রক্সি বেনজাইল অ্যালকোহলের সাথে আরও একটা CH2OH মূলক যুক্ত হবে, অর্থাৎ 20 মানে দুটো হাইড্রক্সি মিথাইল ফেনল বা ট্রিস মানে তিনটে, অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে দেখো এখানে তো একটা প্রবেশ করেছে, পরে আবার এইখানে আর একটা প্রবেশ করবে, তখন সেটাকে বলা হচ্ছে 20 হাইড্রক্সি মিথাইল ফেনল। দুটো থাকলে 20, তিনটে থাকলে 30, এগুলো তো আমরা জানি। তাহলে 20 হাইড্রক্সি মিথাইল ফেনল, যদি আরও বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে 30 হাইড্রক্সি ফেনল উৎপন্ন হয়। এই 20 এবং 30 হাইড্রক্সি ফেনলে, বিশেষ করে 30 হাইড্রক্সি ফেনলগুলো অ্যাসিড মাধ্যমে কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে সংযোজিত হয়ে ফেনল ফর্মালডিহাইড রেজিন বা ব্যাকেলাইট নামে একটা পলিমার গঠন করে। অর্থাৎ ফেনল ফর্মালডিহাইড রেজিনকেই ব্যাকেলাইট বলা হয়। ব্যাকেলাইট প্রস্তুত করতে গেলে ফেনলের সাথে অতিরিক্ত পরিমাণে ফর্মালডিহাইড মিশিয়ে অ্যাসিড অথবা ক্ষার মাধ্যমে দীর্ঘক্ষণ রেখে দিলেই একটা উন্নত মানের পলিমার ব্যাকেলাইট তৈরি হয়, যেটা তোমার বিভিন্ন ননস্টিকের ফ্রাইং প্যান থেকে শুরু করে তোমার বৈদ্যুতিক তারের আচ্ছাদন বা বিভিন্ন তোমার যে পলিমারের যে যৌগগুলো, সেই রকম যৌগ প্রস্তুত করতে ব্যাকেলাইট ব্যবহার করা হয়। নেক্সট যেটা বলছে ফাইনালি আমরা চলে যাব, সেটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া। থ্যালিক অ্যানহাইড্রাইডের গঠন হচ্ছে এই নিচের যৌগটা, সেটা আমি নিচে একটু এঁকে দেখাচ্ছি, এই C ডাবল বন্ড ও আর এই C ডাবল বন্ড ও, এই এটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। থ্যালিক অ্যানহাইড্রাইডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে বা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ফেনল সহযোগে, অর্থাৎ এই থ্যালিক অ্যানহাইড্রাইড যেটা লিখলাম পরীক্ষার সময় তুমি যদি ডাইরেক্ট এইভাবেও লিখে দাও, ওইরকম লেখা হয়েছে তার কারণ 2 অণু ফেনল আর এখানে বলছে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে যদি আমরা হিট দিই বা মিশিয়ে যদি রেখে দিই তাহলে যে যৌগটা উৎপন্ন হয় সেই যৌগটা হচ্ছে এইটা। এই যৌগটা আমাদের অতি পরিচিত একটা যৌগ, আমরা বহুদিন থেকেই জেনে আসছি ফেনলফথ্যালিন নির্দেশক হিসাবে ব্যবহার করা হয়। সেই ফেনলফথ্যালিন আমরা ফেনল থেকে প্রস্তুত করতে পারলাম, অর্থাৎ ফেনলকে যদি আমরা থ্যালিক অ্যানহাইড্রাইড সহযোগে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করি বা রিয়াকশান ঘটাই তাহলে ফেনলফথ্যালিন নির্দেশক যেটা আমরা ব্যবহার করি বা আগে থেকে নাম শুনেছি সেই জিনিসটাই এখানে পাবো। আজকে আমরা এখানেই শেষ করব, ফেনলের আর একটুখানি বাকি, ওটা নেক্সট ক্লাসে আলোচনা হবে, সেটা আমাদের রবিবার ক্লাস আছে সেখানে আলোচনা হবে।